প্রতারক চরিত্রহীনদের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ওয়াও আপু, এটা কিন্তু জোস। তুফা ড্যাকে মাইরা ফিরে দেখলো নেভি ব্লু কালারের একটা শাড়ি, তাতে মুক্তোর পাথরের মতো ছোট ছোট স্টোন। এই রং তুফার ইমোশন। সুখ শাড়িটা হাতে নিল, নেড়েচেড়ে দেখিয়ে মাথা কাত করে বুঝালো, এটা পছন্দ হয়েছে। যে যার মতো ঘুরে ঘুরে শাড়ি কাপড় দেখছে। তুফা উঠে দাঁড়ালো বসা থেকে। একটা শাড়িতে চোখ আটকেছে, ধীর পায়ে তার নিকটবর্তী হলো। শাড়িটা টাঙিয়ে রাখা হয়েছে গোল্ড আর ল্যাভেন্ডার কালারের মিশেলে। রং এবং ডিজাইন দুটোই খুব মনে ধরেছে তুফার। কাঁধে জড়িয়ে পিলারের আয়নায় নিজেকে দেখল কতক্ষণ, এক সময় ছেড়ে সরে আসে। ম্যাম, শাড়িটা কিন্তু আপনাকে ভীষণ মানিয়েছে, চাইলে নিতে পারেন, আপনার জন্য ডিসকাউন্ট। দোকানি বলল, যেটা প্রায় কাস্টমারকে তারা বলে থাকে, মিথ্যা হলেও। থ্যাঙ্কস, বাট এখন নাই। তুফা হাসল শুষ্ক। শাড়ি পরার অভ্যাস নেই তার, কিন্তু শখ আছে। প্রায়শই সুখকে উস্কে রাত বিরাতে দুজন চুপি চুপি শাড়ি পরে অনেক রং তামাশা করত বদ দরজার ওপারে। রুম থেকে বের হওয়া হয়নি কখনো, লজ্জা লাগে মামিদের সামনে পড়তে। এরও যথেষ্ট কারণ আছে, তা হলো প্রথমবার যেদিন সকলের সামনে শাড়ি পরে হাজির হয়েছিল, সেদিন আইজা মজার ছলে বলেছিল, হেরে তুফা, তোকে তো একেবারে কনে বউ লাগছে, যোগ্য পাত্র খুঁজতে হবে দেখছি। তখন তুফার বয়স ছিল অল্প, 15 কি 16। মামির কথা আর বাকিদের সহমত দেখে কি যে লজ্জা পেয়েছিল সেদিন। তাছাড়া বিয়ের শব্দটাতেই একটা লজ্জাজনিত ব্যাপার লুকিয়ে থাকে। এরপর আর কখনো শাড়ি পরে লোকসম্মুখে যাওয়া ইচ্ছে পোষণ করেনি। তার হাজারো স্বপ্নের অন্যতম একটি হলো সবার সামনে দ্বিতীয়বার যেদিন শাড়ি পরে নিজেকে উপস্থাপন করবে, সেদিন সে একা নয়, পাশে থাকবে তার স্বপ্ন পুরুষ। পিছু ঘুরতেই খানিক থমকালো তুফা। কিছুটা দূরে মাহির, তার দিকেই অদ্ভুত শীতল চোখে চেয়ে। তুফা দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো, বাকিদের দেখা যাচ্ছে না। কোথায় গেল সব? উত্তরটা মাহির দিল শান্ত গলায়, ওরা সামনে সপে গেছে। আপনি যাননি যে? কথাটি মুখ ফসকে বেরিয়েই এলো, অথচ সে পণ করেছিল মাহির ভাইয়ের সাথে কথাই বলবে না আমার। অভিমান জমেছে, আকাশ চুম্বে অভিমান। তাছাড়াও মাহির মৃদু হেসে কাঁধ দুলালো, যায়নি। দুজন দূরত্ব বজায় রেখে সামনে এগিয়ে চলে। এভাবে চলতে অস্বস্তি হচ্ছে তুফার। মাহির তা খেয়াল করে, তবে কিছুই বলে না। অগোচরে ঠোঁট কামড়ে হাসলো অল্প। আর কিছু বলার নেই। চমকানোর মতো তাকায় সে, বলার মতো অনেক কিছুই আছে, আবার কোনো কিছুই নেই। চাপা শ্বাস ছেড়ে হুট করে জানতে চাইল, কিছু শুনতে চান? বললেই না শুনবো। কোমল পুরুষালী সেই স্বরে কি যেন জাদু ছিল। তুফার বুক ধকফক করে উঠল, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারায়। ঢোক গিলে সজোরে। ভাইয়ার পকেট আজ খালি করবে অব্র। তাকে এক স্থানে বেশিক্ষণ চোখে পড়ছে না। শৈল মাছের মতো ধরতে নিলেই ছুটে যাবে এমন মনোভাব। ক্ষণে ক্ষণে এসব ওসব ঘুরে ফিরে 2 হাত ভর্তি করেছে শপিং ব্যাগে। সব তার নিজের জন্য, এতে তুফা অথবা সুখ কারো ভাগ নেই। নুরাটার কথা মনে পড়ে হঠাৎ। বেচারি তাদের সাথে আসতে খুব জেদ ধরেছিল, বন্য সাথে নেয়নি। ধমকে ক্রন্দনরত মেয়েটাকে চুপ করিয়ে দিয়েছে যেমন, সাথে এক ঝুড়ি অভিমান। তখন ছুটে বাড়ি ঢোকার আগে অশ্রুসিক্ত চোখে আঙুল তুলে ঠোঁট উল্টে পাল্টে বর্ণকে শাসিয়ে দিয়েছে সে। ধমকেছে না, আরেকবার আমার সাথে এই পাকনি বলে আলগা দরদ দেখাতে এসে শুধু ঘুষি মেরে মুখ ভেঙে দেব। কত অভিমান, অভিযোগ, প্রতিশোধ পরায়ণ ছিল তার কণ্ঠে। অথচ বর্ণর কিছু এলো গেল বলে মনে হয় না। কপাল গুটিয়ে চেয়ে থেকেছিল। ইস, সুখ যদি জানতো। ভুরু গুটিয়ে চেয়ে থাকার মাঝে বর্ণর মস্তিষ্কে একটা কথাই উকি দিচ্ছিল বারংবার, ফুল ফুল, আমার বোবা ফুল। ছোট বাচ্চাকেও নিজেদের মতো বানিয়ে নিলি। অন্যায় করেছিস জানেমান, খুব খুব অন্যায়। শাস্তিটাও পেয়ে যাবি সময় মতো, তবে ধরনটা ভিন্ন হবে, আমার নিজের মতো। ঢেকিতে নিজের ব্যাগ সামগ্রী আলাদা সরিয়ে রেখে পুনরায় মলে ফিরে অব্র। ভাইয়া আজ ক্রেডিট কার্ড ফ্রি করে দিয়েছে, 2 হাত মেলে খরচ করতে কোনো বাধা নেই।
মেয়েদের লেজ ভারী অভ্র কথাটির আজ সত্যতা প্রমাণ পেল। এখনও নাকি সুকাপি বিয়ের কাপড় চোপড় চুজ করতে পারেনি। বৈঠকে বসেছে 4 রমণী। গর্জিয়াস গাউন নাকি লেহেঙ্গা নাকি শাড়ি, বিয়ের ড্রেস হিসেবে কোনটা আকর্ষণীয় দেখাবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে সকলে। এক একজনের এক এক মতামত, অথচ সুখের একটাই বাক্য, তোমাদের পছন্দই আমার পছন্দ। এখন কাকে ছেড়ে কার পছন্দকে সমর্থন করবে সুখ? জড়তা কাজ করছে। অন্তর্মুখী স্বভাবের হওয়ায় সহজে কারো সাথে মিশে যেতে না পারার জটিল রোগ আছে তার। মায়রার সাথে এই দিন নিয়ে 2বার সরাসরি দেখা কথা হচ্ছে। নিঃসন্দেহে মায়রা ব্যবহারে অত্যন্ত অমায়িক, তবুও সে সহজ হতে পারছে না। তার উপর ডক্টর খানিক আগে শপ থেকে বেরিয়ে অন্য শপে যাওয়ার পথে পাশাপাশি এসে হঠাৎ প্রশ্ন করল, ফোন এখনও ডিস্টার্ব করে? নাম্বার আনব্লক করোনি যে? মূলত সেদিন আনব্লক করতে ব্যর্থ হয়ে সুখ বলেছিল ফোন ডিস্টার্ব করছে। লিস্টের কিছু নাম্বার অটোমেটিক্যালি ব্লকড। মেহরাব বিশ্বাস করলো কি না কে জানে, তবে এই নিয়ে আর কোনো প্রশ্ন করেনি। এরপর তেমন একটা সংযোগ স্থাপিত হয়নি দুজনের মাঝে। তুফার ফোনে 1-2বার 2-4টে মেসেজ আদান প্রদান হয়েছিল যা, সেটাও তুফার জোরাজোরিতে। সুখ কিবোর্ড চেপে প্রশ্নের জবাব দেওয়ার আগে আগে মেহরাব দ্বিতীয় প্রশ্ন ছুড়ল, তুমি কি এই বিয়েতে খুশি নও? চাইলে বলতে পারো, এখনো সময় আছে, আমি কিছু মনে করব না। মৃদু কণ্ঠে হাসি ছিটকে আসা স্বর। সুখ সম্মতি হয়েছিল এক মুহূর্তের জন্য। দম আটকে হতবুদ্ধির মতো নিষ্প্রাণ তাকিয়ে তো ছিল, তবে প্রত্যুত্তর করতে পারেনি। জবাবটা ছিল না তার কাছে। বর্ণ দূর থেকে দাঁড়িয়ে দুজনের কথা না শুনতে পেলেও পাশাপাশি হাঁটতে দেখেছে। সুখকে এই নিয়ে কিছু বলেনি, রাগও দেখায়নি, তার মুখোমুখিও হয়নি, কিন্তু নিজের ক্ষতি অবশ্যই করেছে। হাত থেকে রক্ত ঝরে পড়েছিল টুপটাপ। সুখ স্পষ্ট দেখেছিল তখন। এই সুখ, কোথায় হারালি? দেখ এই ড্রেসটা পছন্দ হলো কিনা। সুখ চমকে তাকায়, ড্রেসের দিকে ভালো মতো না চেয়ে বোঝায় পছন্দ হয়েছে ভীষণ। ট্রায়াল রুমে গিয়ে একবার পরে আয় দেখি। লেহেঙ্গা হাতে ধরিয়ে দেয় তুফা। বেখেয়ালি সুখ ঘন ঘন মাথা ঝাঁকিয়ে অন্যমনস্কে খানিক দূরে অবস্থিত ট্রায়াল রুমের উদ্দেশ্যে পা চালায়। দৃষ্টি জোড়া আশেপাশে কাকে যেন খুঁজে ফিরছে। ম্যাম, এটা আপনার জন্য, একবার ট্রাই করে দেখুন। ফ্যালফাল চোখে বুড়ো কুচকায় সুখ। তার জন্য মানে? এদিকটায় তো সে আসেইনি। লোকটার হাতের দিকে কৌতূহলবশত নজর ঘুরায়। অ্যাশ কালার জকমকে পাথরের প্রিন্সেস গাউন। সুখ শপে ঢুকতেই কেবল একবার তাকিয়েছিল গাউনটার দিকে, কিন্তু কাউকে কিছুই বলেনি। তবে এটা তার হয়ে গেল কবে? এটা আমার জন্য মানে? কে বলেছে? আমি তো সুখ কথাটি বলে হাতের ইশারায়। ভাগ্যিস লোকটা বুঝেছে তার ইঙ্গিত। মৃদু হেসে তার ঠিক পিছু ইশারা করে বলো, ওই তো স্যার। স্যার কে হতে পারে? মেহরাব নয় তো? মুখে অন্ধকার নামে সুখের। অদৃশ্য একটা সংখ্যা এসে খপ করে কলেজাটা মুচড়ে ধরল যেমন। ধীর লয় পিছু ঘুরে স্তব্ধ হয়ে দৃষ্টিপাত। মুখে মাস্ক, চোখে গ্লাস, হাতে ব্যান্ডেজ, তাতে রক্ত ভাসমান। বর্ণ ভাই তার থেকে একটু দূরেই, বুকে হাত বেঁধে কোনো কিছুতে ঠেস দিয়ে হেলে দাঁড়িয়ে। পোশাক পাল্টে নিয়েছে। ব্ল্যাক শার্টের ভেতর থেকে বুকের দিকটায় হোয়াইট টি শার্ট উকি দিচ্ছে। সে তাকাতেই চোখের গ্লাস খুলে হাত নাড়িয়ে হাই জানালো অসভ্যদের মতো। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সুখের। শ্বাসটি স্বস্তির নাকি সঠিক বোঝা গেল না, তবে নাকচ করলো লোকটাকে। বলল, এটার আর প্রয়োজন নেই। হাতের লেহেঙ্গা দেখিয়ে বোঝালো, এই যে, এটা বিয়ের ড্রেস হিসেবে সিলেক্টেড। অদূর থেকে মাস্কের আড়ালে চোয়াল শক্ত হয় বর্ণর। হাতে হাত ঘষে ঠোঁট গোল করে জোরে জোরে শ্বাস ছাড়ে। গাউন হাতে দাঁড়িয়ে থাকা লোকটা নিরুপায় মুখে প্রশ্নতীত চোখে তাকিয়ে রয়, যার অর্থ এটা নিতে ম্যাম নিষেধ করে দিয়েছে। এখন কি করব? এই সুখ হলো তোর? পরপরই সুখে দাঁড়িয়ে থাকতে দেখে তুফা হতাশ গলায় বলল, এখনও দাঁড়িয়ে আছিস? লেট হয়ে যাচ্ছে, আরও কত কি কেনা বাকি। সরি, যাচ্ছি এখনই। মেরুন রঙা ভারী দুলহান লেহেঙ্গাটা সামলাতে বড্ড হিমশিম খাচ্ছিল সুখ। বর্ণ হুটহাট মেহরাবের পাশে এসে বসল। সকলে তখন সুখের প্রশংসায় মত্ত। মায়রা বলল,
আমাদের সুখকে তো ভারী মিষ্টি লাগছে। বউ বউ, পুতুল বউ, অপ্র বলো। সুখ ঠোঁটে ঠোঁট গুজে দৃষ্টি নামিয়ে লজ্জা মিশ্রিত হাসে। পরপরই বুকটা চিনচিনে ব্যথায় ককিয়ে ওঠে। পুতুল বউ নামটা আব্বু বলে মাঝে মাঝে। বউ নামটা মুখে নিলেই প্রচণ্ড কান্না পেত সুখে। মনে হতে এই শব্দের জোর এতই তীব্র, কন্যাদের বাবার বাড়ি ছেড়ে সকল পিছুটান ছিন্ন করে অনেক দূরে অপরিচিত কোনো পরিবেশে অচেনা মানুষের সাথে বসবাস করতে হবে আজীবন। দিনটি কি করা নামছে তার দরজায়। বুকের ভেতর অসহনীয় ব্যথায় ঢেউ কেন থামে না। কি করবে সে? হৃদয়টা যে বড্ড যন্ত্রণা সিক্ত। দেখতে হবে না কার চয়েস? হৃদির দুষ্টু মাখা স্বরে ধর পড়িয়ে মাথা তুলল সুখ। প্রশ্নতীত চোখে তুফার দিকে চাইল। কার পছন্দ? তুমি জানো না সুখ? মায়েরা অবাক হলো কিঞ্চিত। পুরোটা সময় তো সুখ পাশেই বসেছিল। সুখ লজ্জা সংস্কার হেসে দুদিকে মাথা দুলায়। সত্যিই খেয়ালে ছিল না। সে তো তখন অন্য জগতে বিচরণ করছিল। কি ভেবে অন্যমনস্ক ছিল নিজেরই মনে পড়ছে না। হৃদি দিল জবাবটা। কি আবার? তোমার একমাত্র হবু বর ডক্টর শাহরিয়ার মেহরাব। বলার ফাঁকে দু হাতের পাতা মেহরাবের দিকে মেলে ধরল। শির দ্বারা সোজা করে বসল সুখ। গলা খাকারি দিয়ে লেহেঙ্গার কলার টেনে টুনে দাঁড়ায়। নজর লুকোতে চায় ঘন ঘন পল্লব ঝাপটে, এদিক ওদিক দৃষ্টি ছিটিয়ে। তবুও বর্ণর সাথে চোখাচোখি হয়েই গেল, সাথে মেহরাবের সাথেও। তার দিকে মৃদু হেসে লোকটা তাকিয়ে। বর্ণ কাঁধে হাত চাপড়ে তার। কি দারুণ চয়েস আপনার ডক্টর, রিয়েলি কমেন্ডেবল। থ্যাংক ইউ। বর্ণ সুখের দিকে সরু চোখ তুলে দেখল। ঘাড় বাঁকিয়ে থুতনিতে হাত রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল সুর টেনে, ওয়েলকাম। বিয়ের প্রয়োজনীয় যাবতীয় পণ্য সামগ্রী কিনতে রাত প্রায় 9টা বেজে গেল। বাড়ি ফিরতে আরও 1.5 ঘন্টা। অত রাতে 30 বড় মাপের শপিং ব্যাগ খুলে খুলে সেসব দেখার মন মানসিকতা ছিল না কারো। অতঃপর যেভাবে গাড়ি থেকে নামিয়ে এনেছে সেভাবেই কোনো এক রুমে রেখে দেয়া হয়। সকালে একত্রে বসে দেখবে সবাই। বাড়িতে মেহমান রুস্মিতা আর রজবীর আগে ভাগেই বিয়ে উপলক্ষে হাজির। শুধু তারা নয়, আরও কাজিন এসেছে। ড্রয়িং রুমে একে একে উপস্থিত হলো ছোট বড় সকলে। রুস্মিতা, তুফা, বীর, অব্র ধরাধরি করে শপিং ব্যাগ তুলে আনছে। কই দেখি দেখি, তাড়াতাড়ি খোল রে, খুইলে নাতনির গায়ে জড়াই দেখ, দেখি কেমনটা লাগে তারে। হানিফা বেগমের বেশ উচ্ছ্বসিত মনে হলো, উৎসুক চেয়ে আছে ব্যাগগুলোর দিকে। পারলে নিজেই টেনে হিঁচড়ে খুলে খুলে দেখতে। তবে তা যে অসম্ভব। নাতনিগুলো হয়েছে তার মতোই খিটখিচে। দেখা যাবে শপিংয়ে দিতে গেলেই এক একজন ক্যাটক্যাট করে উঠছে। বুড়ি হয়েছ, সব রং ফ্রুত। এবার এক কিনারে চুপচাপ বসে থাকো, আর আমাদের কাজ আমাদেরই করতে দাও। বজ্জাতিগুলো বুড়ি হয়েছে বলে পাত্তাই দিতে চায় না। আদবের বালাই নেই বেয়াদবগুলো। শেখদারা কেউই বাড়িতে নেই। ইনভিটেশন কার্ড নিয়ে বেরিয়ে পড়েছে ব্রেকফাস্ট সেরে। প্রথমে নিকটাত্মীয়দের বাড়ি যাবেন, এরপর বাকিদের। বিয়েতে বেশি দেরি নেই, 4 থেকে 5 দিনের মতো হাতে আছে খুব সম্ভবত। সুখে হানিফা বেগমের পাশে বসিয়েছেন। ঠোঁটের কিনারায় সস লেগে আছে। খানিক আগে রুবাইয়াত খাইয়ে দিয়েছেন। উপোস থাকার মনোবাসনায় খেতে চাইছিল না। আম্মু জোর করেছে, পরে খাবার নিয়ে তিনি আপোস করেন না কখনোই। মিনিট 2 আগে বাড়ি ছেড়ে কোথাও একটা বেরিয়েছে আম্মু, কে জানে গন্তব্য কত দূরে। জিজ্ঞেস করা হয়নি। সুখের দু চোখে সাদা অংশ রক্তিম। রুস্মিতা মজার ছলে জিজ্ঞেস করেছিল তা দেখে। চোখ লাল হয়ে ফুলে উঠেছে। রাতে খুব কেঁদেছিল মনে হচ্ছে। অপ্রস্তুত হেসে এড়িয়ে গেল সুখ। শুষ্ক সুখে ফোঁস করে শ্বাস ছেড়ে ফাহাকে টেক্সট দিল, আজই চলে আয়। মাকে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করেছি, বাট ভাইয়া কিছুতেই এত তাড়াতাড়ি যেতে দেবে না। ফারহা রিপ্লাই আসে, কোনো ব্যাপার না, আম্মু ফিরবেই, ভাইয়ার সাথে কথা বলিয়ে দেব। দেখি কিভাবে আসতে বাধা দেয়। ওকে জানু, থুরি, কদিন পরেই তো অন্য কারো জানু হয়ে যাবে। তোকে এ নামে ডাকার আর কোনো অধিকারই থাকবে না রে আমার। মলিন মুখটা ঘন আধারে তৎক্ষণাৎ ঢেকে গেল সুখের। অন্তঃস্থলের কিছু একটা ছটফটে ব্যথায় কাতরে ওঠে। ফোন অফ করে কোলের উপর রেখে
কপাল চেপে চোখ ডেকে নিল দুহাতে। সে কি ভুল সিদ্ধান্তে অটল। তাছাড়াও যে গতি নেই কাউকে সারা জীবনের অপমান অপদস্থ দোনামোনা থেকে রেহাই দিতে এটি সঠিক সিদ্ধান্ত মনে হচ্ছে। যত দুঃখ হোক, হৃদয়ে যত রক্তক্ষরণ হোক, সে পিছু হাঁটবে না। মায়েরা আসল শিকদার নিবাসে তাকে পৌঁছে দিয়ে মেহেরাব গেছে পাশের একটি হসপিটালে। আইজা তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটতে গেলে বাধা দিল। আন্টি প্লিজ, এমন তাড়াহুড়োর প্রয়োজন নেই। দুদিন পর আমিও তো এই পরিবারেরই সদস্য হতে যাচ্ছি। তাই বলে খালি মুখে থাকবে? ভদ্র মহিলা তার নিষেধ না শুনেই রান্নাঘরে চলে গেলেন রামসাসহ। মায়েরা ড্রয়িং রুমে বসলেও বাকিদের সাথে। আগেই রুবাইয়াতকে ফোনে আসবে বলে রেখেছিল সে। তার অপেক্ষাতেই ছিল সবাই। এখনো শপিং খোলা হয়নি। মিরাবকে পেয়ে নুরার খুশি দেখে কে রুমে টেনে টুনে নিয়ে গিয়ে ছোটবেলাকার সব খেলনা বেডে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মিরাবকে মাঝে বসিয়ে দিল। রান্নাবাটি খেলবে তারা। এবার তো একটা একটা দেখাও। তর্স হয়েছে না আমার? রশ্মিতা অস্থির চিত্তে সোফায় বসে ধপ করে তুফার এক হাত কোমরে, অন্য হাতের তর্জনীতে ঠোঁট চাপড়ে বলল, আমি দেখাবো। ওকে, প্রথমে কোনটা দিয়ে শুরু করব? আপু, তুমি বলে দাও। মেহমানদের সমাধান করা একটা ভালো গুণ। তাই মায়রাকে জিজ্ঞেস করলো। সে হাসল মৃদু। তোমার যেমন ইচ্ছে। প্রথমে বিয়ের লেহেঙ্গা দিয়ে স্টার্ট করি, ওটা আমার বেশ লেগেছে। বিসমিল্লা বলে খুশি খুশি মনে ব্যাগ থেকে লেহেঙ্গার ওড়না এবং ওপরের অংশ মেলে রশ্মিতাকে দিল। অব্যক্ত উল্লাসে চকচক করে উঠল তার চোখ। তুফা জৈনের নিম্ন অংশ হাতে নিল মেলে ধরে অমনি চেঁচিয়ে উঠে, এই, এটা কি? কিভাবে সম্ভব? আতকে উঠে আনমনে সুখের দিকে ছুড়ে দেয় সেটা। চকিত হয় সুখ, হতবিহ্বল দৃষ্টি। মায়েরা চিন্তিত স্বরে জানতে চায়, হঠাৎ কি হলো? নিজেই দেখে নে সুখ। অতি দ্রুত চোখের সামনে মেলে ধরে সুখ, ফ্যাল ফাল করে চেয়ে রয় থ মেরে। হাতের তালু সমান গোল গোল গোলাকৃতির ছিদ্রে মাখো মাখো পুরো লেহেঙ্গা। একটা দুটো নয়, অনেকগুলো। বেখেয়ালে ছিদ্রভেদ নজর গেলে লেহেঙ্গার ওপাশে খানিক দূরে সদর দরজায় বর্ণ হেসে দাঁড়িয়ে, কানে সেই হেডফোন, চোখ জোড়া এদিকেই, ঠোঁটে খেলা করছে দ্রুত হাসি। ধীরে চোখের সামনে থেকে জামা নামিয়ে ভুরু গুটিয়ে চাইল সুখ। সে তাকাতেই বর্ণ ঠোঁট চোকা করে মাথা চুলকে এগিয়ে আসে। এতগুলো ছিদ্র কিভাবে হলো? দেখি দেখি সুখ। নীরবে মায়েরার উদ্দেশ্যে লেহেঙ্গার নিচ অংশে এগিয়ে দেয় সুখ। হু হুতাশ করে উঠে হানিফা বেগম, কি অলক্ষণী কারবার! এখন বিয়েতে কি পরবে? দেখ তো বাকি জিনিস ঠিকঠাক আছে না নাই। মায়েরা সম্মতি দিল তাতে। দেখো তো ফুল, কি ব্যাপার? সবার মুখের নকশারাই হাল কেন? দাদুর পাশে বসে গম্ভীর গলায় জানতে চাইল বর্ণ। তার বিপরীতে সুখ বসা। মায়েরা চিন্তিত মুখে লেহেঙ্গার বেহাল দশা দেখাতেই বর্ণ মুখের অভ্যন্তরে চুকচুক শব্দ তুলে বলল, আফসোস মিশ্রিত কণ্ঠে, ওহ নো, কি সর্বনাশ! ফুট, এটা গায়ে জড়াবে কি করে? জিনিসটা বেশ অ্যাট্রাকটিভ ছিল। এখন নিষ্ঠুর কাজটি কোন ইঁদুরের দ্বারা ঘটল? সরু চোখে তাকিয়ে থাকে সুখ, হিসেব মেলাচ্ছে। বর্ণ আর চোখে এক পলক দেখে ফোনের স্ক্রিনে নজর ডুবায়। তুফা আর রশ্মিতা একে একে কতক প্যাকেট চেক করলো। না, সব ঠিকঠাক, শুধু বিয়ের লেহেঙ্গারই এমন অবস্থা। মায়েরা সন্দিহান গলায় বলল, সত্যিই কি এটা ইঁদুরের কারসাজি, নাকি ভালো করে লেহেঙ্গা নেড়েচেড়ে তীক্ষ্ণ খেয়ালে পরখ করে? কাচের কাটা মনে হচ্ছে, আবার মনে হচ্ছে সত্যি কোনো ইঁদুরের কাজ। তবে খটকা একটা রয়েই যায়। রশ্মিতে ইঁদুরের ভয় পায় প্রচণ্ড। ছোটকালে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে একবার পায়ে খামচে দিয়েছিল, সেই থেকেই। মায়েরার মুখে ইঁদুরের নাম শুনে এক লাফে সোফায় উঠে অভ্রর পিঠের শার্ট খামচে ধরল। তোমাদের বাড়ি ইঁদুর আছে? কখনো বলনি তো। গঙ্গিয়ে ওঠে অভ্র। হাঁটুর বাড়ি দিয়ে পিঠের হাড্ডির জায়গায় রাখেনি বোধহয় রশ্মিতা। লেহেঙ্গার ছিদ্র শুনেছিল সে। চোখ রাঙিয়ে একবার পিছু ফিরে রশ্মিতাকে দেখে ব্যথাতুর মুখশ্রীতে বলল, ছিদ্র সংখ্যা মোট ৩৬। মার হাবা, এমন ছিদ্রওয়ালা আরও একটি শাড়ি পাওয়া গেছে। এই শাড়িও মেহেরাবের পছন্দই নেওয়া হয়েছিল।
মায়েরা এবার অল্প বিস্তর নিঃশ্বাস গেল। এটি হয়তো কোনো ইঁদুরের কাজ, কিন্তু মনের খটকা দূর হয় না। এবার কি হবে? তুফা বলল হতাশ সুরে। কি আর করার, বিয়ের লেহেঙ্গা আবার কিনতে হবে। শুকনির একটি আশ্রমের নাম, জেলার পাশ ঘেঁষে আশ্রমটি অবস্থিত। এর পরিচালনার দায়িত্ব নিয়েছে সাইমা। এটিই ছিল তার বেড়ে ওঠার মাধ্যম। এখানেই তার শৈশব কৈশোরের কত শত স্মৃতি বিজড়িত। শিখদের নিবাস থেকে বেরিয়ে পুনরায় যেদিন এখানে পা রেখেছিল, তখন জানতে পারে তার একসময়ের উৎকৃষ্ট অভিভাবক পরিচালিকা মাতা এখন শয্যাশায়ী। তাকে দেখে সেদিন কত যে নীরবে চোখের পানি ঝরিয়েছিল সত্যরুদ্ধ বৃদ্ধা। তবে তিনি কথা বলতে পারেন না। আশ্রমের পরিচালিকার পাশাপাশি সাইমার আরও একটি পরিচয় আছে এখন। সে একজন শিক্ষিকা, যেই সার্টিফিকেটগুলো একদিন আগুনে পুড়ে ছাই করেছিল, পুনরায় সেসব আস্তার হাতের নাগালে। আসফিয়ান বর্ণর বদৌলতে এটা সহজ হয়েছিল। প্রতি মাসের ২৮ তারিখ রুবাইয়াতের পক্ষ থেকে অ্যাকাউন্টে ৩০ থেকে ৫০ হাজার করে ঢুকে তার। এসব সে নিজের জন্য খরচ করেনি কোনো দিন, আশ্রমের কাজে লাগায়। শিক্ষিকা হওয়ার বিনিময়ে যা সম্মান পায়নি, তাতেই তার চলে যায় দিন। অবশ্য এই চাকরি পাওয়ার পেছনে বর্ণর হাত ছিল, সেটা সে না জানলেও সাইমা বুঝতে পারে। এই বাড়ির প্রত্যেকের প্রতি সে কৃতজ্ঞ। রুবাইয়া তার সাইমা মুখোমুখি বসে। চায়ের কাপ বাড়িয়ে দেয় সাইমা। নেন না ভাবি। রুবাইয়াত নিল কাপটা, চুমুক বসায় ধীরে। আশেপাশে নজর ঘুরিয়ে পর্যবেক্ষণ করে। দুটো রুম আর ছোট একটা কিচেন ব্যবস্থা আছে। সাইমার একার জন্য এতটাও যথেষ্ট। কেমন আছো? ছোট একটা প্রশ্ন, অথচ এর উত্তর খুঁজে বের করা অসম্ভব কঠিন। সাইমা অল্প ঠোঁটে ঠোঁট চেপে হাসল। দীর্ঘ শ্বাস ফেলে জবাব দিল, এই তো কোনো রকম দিন চলে যাচ্ছে। নজর স্থির করল রুবাইয়াত। অপরাধবোধ তারও হয় প্রতিনিয়ত, কিন্তু মাতৃ হৃদয়ে তৃপ্তির জন্য সাইমাকে নিজেদের থেকে দূরে না সরিয়ে দিলে হতো না। মেয়ের বিয়ে হবে জানো তো, না জেনে উপায় আছে? রোজ চোখ মুখ ডেকে চোরের মতো নিয়ম করে একবার শিখদের নিবাসের আশেপাশে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে তার। যদি এক পলক হলেও মেয়েটার দেখা পায়। বলো, সেদিনের ছোট্ট সুখ পাখিটা আজ বিয়ের উপযুক্ত। কি অদ্ভুত, তাই না? অদ্ভুতই বটে। রুবাইয়াত উদাসীন। সুখকে অকারে ইঙ্গিত কতবার বুঝাতে চাইল তাকে ছেড়ে থাকতে কষ্ট হবে আম্মুর। মন পড়বে, কিন্তু মেয়েটা যে কঠিন প্রতিজ্ঞায় যেন আবদ্ধ। বিয়ে সে করবেই। আজই চলো আমার সাথে। বিয়ের কাজে তুমি না থাকলে আমার অপরাধবোধ দ্বিগুণ বাড়বে। মলিন হাসি সাইমা, সাথে কিঞ্চিত অবাক হয়। ও বাড়ি যেতে আপনি আমাকে বলছেন ভাবি? বলছি, তবে সুখ যেন। পরবর্তী বাক্য কেমন হবে সাইমা জানে। আগ বাড়িয়ে সে নিজ থেকেই বলো, বিশ্বাস রাখতে পারেন, সত্যিটা তাকে কখনো বলবো না। আমি জানি সেই যন্ত্রণায় সত্যি শোনার সামর্থ্য কোমল মেয়েটার নেই। সে নিজে যেমন ভেঙে পড়বে, তেমনি আমাকেও হয়তো ঘৃণা করবে, যেভাবে আমি আমার জন্মদাতা পিতাকে করি। আমি দুঃখিত তোমাকে সরে আসতে বাধ্য করে। না ভাবি, ভুলটা আমি করেছি, আর এটাই তার শাস্তি আমরণের। সেই ভুলের জন্য আজ তোমার কাছে হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করতেও আমার দ্বিধা হবে না সাইমা। ভুলটা করেছিলে বলেই মাতৃত্বের স্বাদ গ্রহণের সৌভাগ্য হয়েছিল আমার, নয়তো। বিশাল এক দীর্ঘশ্বাস। রুবাইয়াত ফের প্রশ্ন করে, স্নেহের দৃষ্টিতে তুমি একবার সুখের দিকে তাকালেও আমি সহ্য ক্ষমতা হারিয়ে ফেলি। হিংসে হয় প্রচণ্ড। মনে হয় বুকের ভেতর কিছু পুড়ে ছারখার হচ্ছে, অথচ তুমি আমাকে কিভাবে সহ্য করো? প্রশ্নটি অত্যন্ত কঠিন ছিল। সাইমা ঠোঁট কামড়ে মাথা নামিয়ে নেয়। জবাব দিতে পারে না। চোখে চশমা ঠেলে ঝাপসা চোখে লুকোনোর চেষ্টা করে। সেদিন হসপিটালে টেস্ট করতে গিয়ে চোখে সমস্যা ধরা পড়েছে। এখন চশমা পরতে হয় তাকে। লেহেঙ্গা আপনি কেটেছেন? সুখের চোখে মুখে রাগের ছড়াছড়ি। বর্ণ দেখেও দেখল না তাকে। এমন ভাব নিয়েই মাথার উপরিভাগ দখল করে একান ওকান টানা দেওয়া হ্যান্ডফোন
গেথে হেলে দুলে হেঁটে গেল সামনে। রাগে দুঃখে চোখে জল এলো সুখের। জেসে পরে খারাপ পুরুষটার সাথে কেন যে কথা বলতে গেল ভেবেই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হয়। ফোঁস শ্বাস ছেড়ে ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইল স্থির। রাগের তোড়ে মেজাজ ধপ করছে। আচমকা হাঁটা থামিয়ে দেয় বর্ণ। দুহাতে চুলে ব্রাগ ব্যাস করে আর চোখে পাশে সুখকে না দেখতে পেয়ে হুট করে পিছু ঘুরে গেল চোখ উল্টে। অসভ্যর মতো ঘাড় বাঁকিয়ে সুর টেনে গানটা গেয়ে বর্ণ বলল কানের গোড়ায় হাত আটকে কান পাতার ভান করে। কিছু একটা বলছিলি তখন, বুঝতে পারিনি জানেমান। জানেমান কিসব অশ্লীল শব্দ। সেদিন বারবার নিষেধের পর থেকে এখন কথায় কথায় শব্দগুলো আওড়ায় অসভ্যটা। তেরে আসার গতিতে এগিয়ে এলো সুখ। মুখে অসন্তোষ নিয়ে পরপর দাঁতে দাঁত চেপে বলল আপনার সাথে কথা বলাটাই বেকার। আরে রেগে যাচ্ছিস কেন? দেখতে পাইনি বললাম তো। মুখটাতে অপরাধে ভাব ফুটিয়ে তোল। পিচ্ছি জ্বলে উঠল যেন সুখের। নাটকবাজ একটা। লেহেঙ্গা কেন কেটেছেন? আমি। আশ্চর্য শীর্ষে পৌঁছালো বর্ণ। বিয়ের আনন্দে ডুবে মরে ইঁদুরের সাথে মেবি আমাকে গলে ফেলছিস তুই। সুইটার, আমি অতটাও নিচ নই যতটা তুই ভাবছিস। ঠাস করে এক চোখ টিপ দিল শেষে। আপনি এমনটা করেছেন আমি খুব ভালো করেই জানি। আমার উপর এতটা বিশ্বাস দেখে হৃদয়টা প্রফুল্ল হয়ে গেল জান। ট্রুলি। চোখ বুঝে মুঠোবন্দি দুহাত চোখের সামনে এনে রাগ সংবরণে ক্ষুদ্র প্রচেষ্টা চালায় সুখ। হুটহাট চোখ মেলে বর্ণকে রেখেই এগিয়ে গেল সামনে। এর সাথে কথা বলাটাই ভুল। আপন জায়গাতেই দাঁড়িয়ে তার গতিপথের দিক এক দৃষ্টিতে তাকিয়ে কপাল কুঁচকে কাঁধ দুলালো বর্ণ। আকাম্মাত বা হাতের তর্জনীতে কপাল চুলকে বিড়বিড় করল রাগলে তোকে তো স্ট্রবেরির মতো লাগে জানেমান। কখনো খেয়াল করা হয়নি আগে। সাহ, বিরাট কিছু মিস করে গেলাম বলেই দ্রুত কদম বাড়ালো। পাশ কাটিয়ে যাওয়া মাঝে হুট করে পিছিয়ে এসে পাশাপাশি হয়। ক্ষিপ্র বাঘিনীর মতো চেয়ে থাকা সুখের চোখে চোখ রেখে ঘায়েল হওয়ার মতো সুর টেনে গেয়ে উঠল পালাট কি ইস্ক কি গালিয়ন সে জানা হাই বাদা মুশকিল। বুকে হাত চেপে পরপর সুখ থেমে গেল। তড়িগড়ি করে ঠোঁটে হাত চেপে অনরত্ব ঘুরে গেল। বর্ণ স্থির থেকে সেকেন্ড কয়েক। এরপর ঘুরে সুখের মুখের দিকে দেয়ালে হেলান দিয়ে জটপট হাসছিলিস? ঠোঁটে আলতো হাত রেখে পরখ করে নিল। অতঃপর শক্ত চলে জবাব করল সুখ। নেভার। ছোট ছোট চোখের ঠোঁট গোল করে বর্ণ বলল ন্যাওটা বানিয়ে পিছু ঘুরাতে পেরে খুবই এনজয় করছিস না? ঘুরতে কে বলেছে? আমি খোদ মনমার্জের মালিক। তোর ইশারায় ঘুরতে যাব কোন দুঃখে? ঠোঁট বাঁকালো সে। ইচ্ছে করেই বলল কথাটি। ফুলের রাগে পেট্রোল ডালতে কি করো? দু শব্দের একটা মেসেজ এসেছে মেহরাবের নম্বর থেকে। গত রাত আনবলক্ত হয়েছে আপনা-আপনি, কিন্তু মেসেজের রিপ্লাই সে দেওয়ার আগেই হয়ে যাচ্ছে। মানে যা তা অবস্থা। বর্ণভাইয়ের সাথে সে জবাব সেন্ড করার আগে বাক্যটি রিপ্লাই হয়ে গেল। অথচ এমন কিছু তার কল্পনাতেও ছিল না। চোখ তুলে দেখল বর্ণ নিম্মষ্ট দাঁত চেপে ফোনে কি যেন টাইপ করছে। মানে? উত্তপ্ত মেজাজে কিছু বলতে উদ্ধত হয় সুখ। সে সময় কলিং বেলের মৃদু শব্দ কানে এসে লাগে। সেকেন্ড ফ্লোরের করিডোরে আছে তারা। বর্ণ হুট করে চোখ তুলল। গম্ভীর হয় কণ্ঠ। তোর নামে পার্সেল এসেছে, গিয়ে রিসিভ কর। বিকেল গড়ালের রাতে হলুদ অনুষ্ঠান। নিবাসে আয়োজন করা হবে সুখের ইচ্ছেতেই। ৫ তলা উঁচু নিবাস ঝিকিমিকি করছে রূপালি ঝিনুক বাতিতে। অবশ্য দিনের আলোতে ঝিকিমিকি ততটা দৃশ্যমান নয়। আর্টিফিশিয়াল ফুল, লাইটিং, রঙিন কাপড়ে পুরো বাড়ি সজ্জিত। এ যেন রূপকথার কোনো রাজ্য। অতিথি আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। পাঁচটি ফ্লোরই আজ পরিপূর্ণ। কোনো কক্ষ খালি নেই। দীর্ঘ বছর পর ইটপাথরে গড়া বাড়িটাও যেন ধন্য হলো শিকদারদের কাজে আসছে বলে। দরজায় খিল দিয়ে নিজের রুমে সুখ। সকাল থেকে কিচ্ছু খায়নি। আম্মুর জোরাজুরি অগ্রাহ্য করেছে আজ। বেডে ছড়িয়ে আছে অ্যাশ কালার
জকমকে পাথরের প্রিন্সেস গাউনটি, যেটা বর্ণর পছন্দ বলে উপেক্ষা করেছিল বলে। এটি পার্সেল এসেছিল সেদিন সুখের নামে। ডেলিভারি দিতে এসেছিল কোনো মহিলা। এটা দেখার পর বিয়ের লেহেঙ্গা নষ্ট হয়ে যাওয়ার শোক নিমিষেই ভুলে বসেছিল সকলে। এমনকি মায়েরাও ভীষণ পছন্দ করেছে। কাপ্পা হাতে গাউনটিতে হাত বুলিয়ে দেয় সুখ। ঠোঁট কামড়ে ধরে দাঁতের নিচে পিষ্ট করে। ফোনে অনবরত কল আসছে, নম্বরটা আননোন। আজকের দিনে এসবের কোনো আগ্রহ নেই তার। সুইচ অফ করে দিল। গিয়েও কি মনে করে শেষ কলটা রিসিভ করে কানে তুলল। এমনিতেই হুটহাট মন চাইল রিসিভ করে ওপাশে কি আছে জানতে। হ্যালো সুইটহার্ট, ইউ হেয়ার মি? আমি তোর আশিক দিওয়ানা বলছি। কান থেকে ফোন নামালো না সুখ, কেটেও দিল না। কানে চেপে চোখ বুঝল আবেশে। কণ্ঠটা তার খুব চেনা। বর্ণই যে চেয়ার দুলছে, হাতে স্মাইলিং বল। উভয় পক্ষের নীরবতা, কেবল নিঃশ্বাসের মৃদু শব্দ শুনছে দুজন। দরজা হালকা বেরিয়ে রাখা, ঠিক কিনারে একজোড়া পায়ের ছায়া দেখা যায়। ছায়াটা মাহিরের। মাথায় হাত দিয়ে আহাম্মকের মতো কান পেতে আছে। সবই রিহার্সাল থেকে বেরিয়ে এসেছে বর্ণ। সচরাচর জবাবদিহিতার ব্যাপারটা তার জবানে না মিললেও আজ নিজ উদ্যোগে বলে এসেছে তার ইম্পর্টেন্ট কাজ আছে। তার তড়িঘড়ি দেখে অত্যন্ত ভয় ছিল মাহির। কোথাও বিপদ হলো না তো কারো, অথবা কোনো বোম ব্লাস্ট। তাই তো নিজেও ছুটে এসেছিল পিছু। অথচ দেখো কাণ্ড, ফ্ল্যাটে এসে সুইটহার্টকে কলে দিওয়ানাগিরি দেখাচ্ছে।